আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে তো? ওকে। তো আজকে পড়াবো স্টেপস অফ রিসার্চ। এটা রিসার্চে যা কিছু পড়াবো সেটা বোথ পেপার ওয়ান পেপার টু দুটোর জন্যই লাগবে। হুম। তো বেসিক স্টেপস অফ ডুইং রিসার্চ। তো হোয়াট ইজ রিসার্চ প্রসেস? আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ এ রিসার্চ প্রসেস। The research process is a process of multiple significant steps in conducting the research work. আচ্ছা, কারোর কি রিসার্চের স্টেপস গুলো মনে আছে? এর আগে আমি একটা জাস্ট একটা পিকচার তোমাদের দিয়েছিলাম, পিকচারের থ্রু বুঝিয়েছিলাম যে কোন কোনগুলো পরের স্টেপে নেক্সট স্টেপে কি হতে পারে। মনে আছে রিসার্চের স্টেপ গুলো কি কি? স্টেপস অফ রিসার্চ থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে অনেক। মনে আছে কারোর রিসার্চের স্টেপস গুলো? কারোর মনে নেই? হুম, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে ফর্মুলেটিং হাইপোথেসিস না, ফার্স্টে কি হবে? হুম। তারপর? হুম 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 হুম। লিটারেচার রিভিউ করার পর আমি হাইপোথেসিস ফর্মুলেট করতে পারবো, বুঝতে পারছো? তার আগে আমি হাইপোথেসিস ফর্মুলেট করতে পারবো না। আগে লিটারেচার রিভিউ করার পর তবে হাইপোথেসিসটা ডিসাইড করবো যে এইটা হতে পারে। হুম হুম হুম। এগুলো রিসার্চের প্রসেস বা এগুলো স্টেপস রিসার্চের। So the research process is a process of multiple scientific steps in conducting the research work. Each step is interlinked with other step. Each step is interlinked with other step. The process start with a research problem at first. এই প্রসেসটা স্টার্ট হয় অ্যাজ এ রিসার্চ প্রবলেম দিয়ে, and then it advance in the next step sequentially. তারপরে পরের স্টেপগুলো সিকোয়েন্সিয়ালি যায়। Generally researcher conduct research work within 7 steps. মোটামুটি 7 স্টেপস হয় রিসার্চের। 7 স্টেপ, 7টা স্টেপ জেনারেলি হয়। এবার কেউ কেউ ওই স্টেপস গুলোকে আরো ব্রেক করে। ইন রিসার্চ ওয়ার্ক, প্রাইমারিলি ইউ রিকোয়ার এ রিসার্চ প্রপোজাল। ডেফিনেটলি প্রথমে তুমি রিসার্চ ওয়ার্ক করতে গেলে তোমার একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। বলতে পারো রিসার্চ প্রপোজাল তোমার রিসার্চের ভিত। তোমরা যেমন বাড়ি, যেমন দেখেছো বাড়ি বানানোর জন্য ভিত দিতে হয়, তেমনি গোটা তোমার রিসার্চের ভিত হচ্ছে তোমার রিসার্চ প্রপোজাল। It is because the proposal approve the research project, whatever you achieve the ability to conduct the research or not. তো এই প্রপোজালটা তৈরি করা ইম্পর্টেন্ট, কারণ প্রপোজালটাই ডিসাইড করবে যে তুমি রিসার্চটা করার জন্য এবল না এবল নও। মানে ধরো তোমার রিসার্চটা কি করা পসিবল না পসিবল না, তুমি ধরো এমন কিছু রিসার্চ করতে চাইছো যেটা ডেফিনেটলি ইম্পসিবল। তো তোমার প্রপোজাল দেখে বোঝা যাবে। আগে তোমাকে রিসার্চ করতে শুরু করিয়ে দেওয়া হবে না যে আচ্ছা ঠিক আছে তুমি রিসার্চ কন্টিনিউ করো, এরকম ব্যাপার না। তোমায় প্রপোজাল বানাতে হবে, প্রপোজাল বানানোটাই ইম্পর্টেন্ট আর ফার্স্ট স্টেপ বলতে পারো। সো ওয়েন ইউ রাইট এ রিসার্চ প্রপোজাল, present the details plan and specific objective of your research correctly. And so when you write a research proposal, present the detail plan. তখন যখন তুমি রিসার্চ প্রপোজাল তৈরি করবে তোমার ডিটেল প্ল্যান দিতে হবে। আগে আমি যখন রিসার্চ প্রপোজাল পড়েছিলাম বা বিভিন্ন জায়গায় রিসার্চ প্রপোজাল বইয়ে পড়েছি, বিভিন্ন ইউটিউবে ভিডিও টিডিও দেখেছিলাম যে কিভাবে বানাতে হয়, এতটাও ইজি না যখন তুমি বানাতে যাবে। কারণ বানাতে যাওয়ার মানে কোনো কোনো জিনিস পড়া আর সেইটাকে অ্যাপ্লাই করে কোনো একটা জিনিস তৈরি করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেই জন্য রিসার্চ প্রপোজাল কিন্তু ইম্পর্টেন্ট অনেক। কারণ এই প্রপোজালটা বলতে পারো আমার রিসার্চের একটা ভিত তৈরি করবে। যদি আমার ভিতই নড়বড়ে হয় তাহলে আমার রিসার্চটা সাকসেসফুল হবেই না,
বা যেটা উপর বেস করে আমার রিসার্চ, যেটা একটা বাড়ি মনে করতে পারে, সেই বাড়িটা তৈরি হবে। So when you write a research proposal, present details, plan and specific objectives of your research correctly. তোমাকে ডিটেলস প্ল্যান দিতে হবে যে তুমি কোন স্টেপের পর কোন কাজটা করবে, অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস, যে এর পরে তুমি কোন অবজেক্টিভটা অ্যাচিভ করবে। এমনি রিসার্চ অবজেক্টিভ আলাদা রয়েছে, বাট তোমার রিসার্চের কিছু কিছু অবজেক্টিভ, রিসার্চ ধরো বিভিন্ন স্টেপ, এই স্টেপের পর তোমার নেক্সট স্টেপ আছে, তারপরে তোমার নেক্সট স্টেপ। Steps of research process consist of a series of action or step necessary to effectively carry out research and desired sequencing of this step. So steps of research process consist a series of action. তার মানে এটা রিসার্চ প্রসেস মানে কি একটা সিরিজ অফ অ্যাকশন, মানে স্টেপ বাই স্টেপ একটা অ্যাকশন যাবে, অর স্টেপ নেসেসারি টু এফেক্টিভলি ক্যারি আউট দ্য রিসার্চ। এই স্টেপস গুলো প্রয়োজন টু এফেক্টিভলি ক্যারি আউট দ্য রিসার্চ, রিসার্চটাকে এফেক্টিভলি ক্যারি আউট করার জন্য, অ্যান্ড দ্য ডিজায়ার সিকোয়েন্সিং অফ দ্য স্টেপস। দ্য চার্ট শো দ্য ফিগার উইল ইলাস্ট্রেট দ্য রিসার্চ প্রসেস। এবার এখানে একটা চার্ট আছে যেটা দেখতে পাবে যে রিসার্চ প্রসেস কিভাবে হচ্ছে। ফার্স্টেই দেখো ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। ফার্স্ট হচ্ছে ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, দেন লিটারেচার রিভিউ, যেটাকে রিভিউ দ্য লিটারেচার বলে, রিভিউ দ্য কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। মানে লিটারেচার রিভিউতে আমি কি করি, এখানে আমার এক্সিস্টিং আমার টপিকের উপর এর আগে কি কি রিসার্চ হয়েছে সেইগুলো আমরা স্টাডি করি থ্রু লিটারেচার রিভিউ। রিভিউ দ্য প্রিভিয়াস রিসার্চ ফাইন্ডিং, নেক্সট ফর্মুলেট হাইপোথিসিস, তারপর আমরা হাইপোথিসিস ফর্মুলেট করি। আগে আমরা লিটারেচার রিভিউ করার আগে আমরা হাইপোথিসিস ফর্মুলেট করি না, আগে আমাকে লিটারেচার রিভিউ করতে হয়। হাইপোথিসিস হচ্ছে আমার, হাইপোথিসিসকে আমরা কি বলি, আমরা বলি এটা হচ্ছে সায়েন্টিফিক গেস। হাইপোথিসিসের অপর একটা নাম সায়েন্টিফিক গেস। সায়েন্টিফিক গেস তুমি তখনই করতে পসিবল হবে যখন তুমি এটা সম্পর্কে তোমার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ থাকবে। ব্যাকগ্রাউন্ড নলেজটা আমরা গেইন করি থ্রু লিটারেচার রিভিউ। নেক্সট ডিজাইন ইনক্লুডিং স্যাম্পল ডিজাইন, ডিজাইন ইয়োর রিসার্চ, তারপর আমাকে আমার নিজের রিসার্চ ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে। নেক্সট কালেক্ট দ্য ডেটা, এক্সিকিউশন, তারপর আমি ডেটা কালেক্ট করব। ডিজাইনে আমি কোন মেথোডোলজি ইউজ করবো, ধরো রিসার্চ কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ, বা ধরো কেস স্টাডি মেথোডোলজি ইউজ করবো, বা এথনোগ্রাফি, এইগুলো আমার ডিজাইন করতে, আমি কিভাবে ডেটাটা কালেক্ট করবো বলতে পারো। দেন কালেক্টিং দ্য ডেটা, নেক্সট অ্যানালাইজ অ্যান্ড টেস্ট হাইপোথিসিস, তারপরে আমাকে ডেটাটা অ্যানালাইজ করতে হবে, এবং এটা যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ হয় তাহলে আমার হাইপোথিসিসটাকে টেস্টিং বলা হয়, টেস্টিং হাইপোথিসিস। আমি বলেছিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা হাইপোথিসিস বিল্ড করি, ডেটা কালেকশন করার পর পর হাইপোথিসিস বিল্ড হয়, কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চে কিন্তু হাইপোথিসিস টেস্টিং হয়, এটা মনে রাখবে। নেক্সট ইন্টারপ্রেট অ্যান্ড রিপোর্ট, তারপর ডেটা অ্যানালাইজ করার পর ইন্টারপ্রেট করি, তারপর আমরা রিপোর্ট রাইটিং করি। তো এই 7টা স্টেপ রিসার্চের খুব ইম্পর্টেন্ট। এই স্টেপগুলো পরপর জিজ্ঞেস করে যে কোন স্টেপটার পরে কোন স্টেপটা। তার মানে ডিজাইনের পরও আমি হাইপোথিসিস বিল্ড করব না, তাহলে হাইপোথিসিস আমি কখন বিল্ড করব, আফটার কমপ্লিটেড দ্য রিসার্চ প্রপোজাল, আফটার কমপ্লিটেড দ্য লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ কমপ্লিট করার পর we can formulate the hypothesis. After that we have to design our research, we have to make the research design, then collect the data, and after that analyze the data, and last interpret and report. বোঝা গেছে? বোঝা গেল 7টা স্টেপ? কোনো ডাউটস আছে কারোর? হুম, এক্স্যাক্টলি, হাইপোথিসিস টেস্টিং করা হয়। আমি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ পড়ানোর সময় বলেছিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে বেসিক্যালি আমরা যেখানে হাইপোথিসিস তৈরি করি, এখানে ডেটা কালেকশন করার পর এখানে হাইপোথিসিস মডিফিকেশন হয়। মানে এই কোয়েশ্চেনটা হয়তো জিজ্ঞেস করতে পারে হাইপোথিসিস মডিফিকেশন হয়, বা এই জন্য কোয়ালিটেটিভ রিসার্চকে ফ্লেক্সিবল বলা হয়। কেন মোর ফ্লেক্সিবল? কারণ উই ক্যান, মানে এখানে বেসিক্যালি কোয়ান্টিটেটিভ রিসার্চ মোর স্ট্রাকচার্ড, বাট কোয়ালিটেটিভ রিসার্চ আনস্ট্রাকচার্ড হয়। তুমি এখানে ফ্লেক্সিবিলিটি তোমায় দেওয়া হয়, ইউ ক্যান চেঞ্জ ইউর রিসার্চ ডিজাইন in your research process, but
কোয়ান্টিটেটিভ রিসার্চে কি হয়, তোমাকে আগে থেকে পুরোপুরি সবকিছু ডিসাইড করে তোমায় নামতে হয়, এইটা তোমার হাইপোথিসিস, তুমি এই হাইপোথিসিসটা টেস্ট করছো। কোয়ালিটেটিভ রিসার্চ আমরা কি করি বলেছিলাম, কোয়ালিটেটিভ রিসার্চ মোর এক্সপ্লোরেটেটিভ, মানে কোন একটা জায়গায় এক্সপ্লোর হয়নি সেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। বোঝা গেছে? ওকে। ওকে, নেক্সট আসছি আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। তো ফার্স্ট স্টেপ কি, ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। তো ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। স্টেপস 1, so in research process the first and foremost step happen to be that of selecting and properly defining a research problem, selecting and properly defining a research problem. And a researcher must find a problem and formulate it so that it become a suspect is it become a হ্যাঁ, তো so that it become a susceptible to research. Okay, like a medical doctor, a researcher must examine all the symptoms presented to him and observed by him to concerning a problem before he can go diagnose it correctly. তার মানে রিসার্চ প্রসেসের ফার্স্ট স্টেপ কি আমরা বললাম, আইডেন্টিফাই এন্ড ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম। তো ইন রিসার্চ প্রসেস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ হ্যাপেন টু বি দ্যাট সিলেক্টিং অ্যান্ড প্রপারলি ডিফাইন দ্য প্রবলেম। তোমায় আগে প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন করতে হবে, দেন ইউ ক্যান সলভ ইট। আনটিল অর আনলেস ইউ ক্যান সলভ ইট। যদি তুমি প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন না করো তুমি কিন্তু প্রবলেম সলিউশন করতে পারবে না। আগে তোমার প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন করতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। So identifying, define the research problem. A researcher must find the problem and formulate so that it becomes susceptible to the research. তার মানে রিসার্চারকে আগে প্রবলেমটা ফর্মুলেট করতে হবে যাতে সে এটা রিসার্চ করার যোগ্য হয়। Like a medical doctor, a researcher must examine all the symptoms presented to him and observed by him. মানে আগে তাকে সিমটমস গুলো দেখতে হবে কনসার্নিং এ প্রবলেম বিফোর হি ক্যান ডায়াগনোস ইট কারেক্টলি, তারপরে সেটাকে ডায়াগনোস করতে পারবে। আগে তাকে প্রবলেমটাকে ডিফাইন করতে হবে তবে সে ট্রিটমেন্ট করতে পারবে না। নেক্সট হচ্ছে যে টু ডিফাইন এ প্রবলেম কারেক্টলি এ রিসার্চার মাস্ট নো হোয়াট ইজ এ প্রবলেম। একটা প্রবলেমকে প্রপারলি ডিফাইন করতে গেলে রিসার্চারকে জানতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, মানে হোয়াট ইজ প্রবলেম, প্রবলেমটা কি, তবে সে প্রবলেমটাকে ডিফাইন করতে পারবে। A research problem in general refer to some difficulty which a researcher experience and want to obtain solution for it. তাই আমরা রিসার্চ প্রবলেম বলতে একটা ডিফিকাল্টি, যে কোনো ফিল্ডে কোনো ডিফিকাল্টি। সাপোজ ধরো আমি রিসার্চ করছি মাল্টিপল ইন্টেলিজেন্সের উপর, তো সেক্ষেত্রে মাল্টিপল ইন্টেলিজেন্স আমি দেখবো যে ইন জেনারেল পপুলেশনের ক্ষেত্রে মাল্টিপল ইন্টেলিজেন্স বা সাপোজ আমি দেখছি কোনো একটা ট্রাইবাল এরিয়াতে গিয়ে, তো এই ট্রাইবাল এরিয়া চিলড্রেনদের মধ্যে মাল্টিপল ইন্টেলিজেন্স বা কতজনের মধ্যে মাল্টিপল ইন্টেলিজেন্স, কি কি ডিফারেন্ট কাইন্ডের মাল্টিপল ইন্টেলিজেন্স, সেটা আমি সার্ভে রিসার্চের থ্রু করবো। তো সেখানে আগে আমাকে প্রবলেমটা ডিফাইন করতে হবে যে এই ট্রাইবাল এরিয়াতে কি, ধরো প্রবলেম ট্রাইবাল এরিয়ার চিলড্রেন আর ধরো ইন জেনারেল পপুলেশন যারা, ধরো কলকাতা সিটি আর ট্রাইবাল কোন একটা এরিয়ার, এদের দুজনের মধ্যে কি মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে ডিফারেন্স আছে, বা এদের দুজনের কোন কোন জায়গায় ধরো মাল্টিপল ইন্টেলিজেন্স যেগুলো আছে আমরা পড়েছিলাম গার্ডেনের মাল্টিপল ইন্টেলিজেন্স, সেগুলো আমরা আইডেন্টিফাই করবো যে কোথায় দেখবো কোন পপুলেশনের ক্ষেত্রে, ধরো দুটো পপুলেশনকে আমি যদি কম্পেয়ারও করি, যেটা ধরো কলকাতায় নিলাম কিছু পপুলেশন, কিছু নিলাম হচ্ছে ট্রাইবাল এরিয়ার কোন একটা, ধরো সামথিং কোচবিহার কোন একটা লেপচা কমিউনিটি, তো সেক্ষেত্রে আমি দুটো পপুলেশনকে আমায় দেখতে হবে, ডিফাইন করবো যে কোন জায়গায় মাল্টিপল ইন্টেলিজেন্স ধরো বেশি দেখা যাচ্ছে, মাল্টিপল ইন্টেলিজেন্স অনেক বেশি ভ্যারি করছে, দেখা যায় যে এই এর বাচ্চার উপর অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের ইন্টেলিজেন্স দেখা যাচ্ছে তুলনামূলক ভাবে এর থেকে, মানে এই এরিয়ার থেকে সাপোজ। তো সেক্ষেত্রে আমাকে রিসার্চারকে আগে কি করতে হবে, রিসার্চ প্রবলেম ইন জেনারেল রেফার টু সাম ডিফিকাল্টি, আগে আমার প্রবলেমটা বা ডিফিকাল্টিটাকে ফাইন্ড করতে হবে।
And formulating a problem is more difficult task, although it may not appear so. ডেফিনেটলি একটা প্রবলেমকে ফর্মুলেট করা সব থেকে ডিফিকাল্ট টাস্ক, কারণ এটা তুমি ইন জেনারেল একজন মানে একজন রিসার্চার যেভাবে কোনো একটা প্রবলেমকে দেখবে, সেটা কিন্তু ইন জেনারেল কেউ দেখতে পারবে না, সেই প্রবলেমটাকে সেভাবে ডিফাইন করতে পারবে না। একজন জেনারেল টিচার আর একজন রিসার্চারের মধ্যে এটাই ডিফারেন্স। রিসার্চার প্রবলেমটাকে খুব ভালোভাবে, মানে রিসার্চের একটা অ্যাপ্রোচ তৈরি হয়, বলতে একটা ইনসাইট তৈরি হয়, যে ইনসাইটের থ্রু প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন করতে পারে বা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারে। ফলোড পয়েন্ট মাস্ট বি কেপ ইন দ্য মাইন্ড বিফোর সিলেক্টিং দ্য প্রবলেম। তো প্রবলেমকে সিলেক্ট করার আগে আমায় কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে। যে ফার্স্ট, সাবজেক্ট হুইচ হ্যাজ বিন ওভারডান শুড নট বি নর্মালি চুজেন অ্যাজ ইট ইজ ডিফিকাল্ট টু থ্রো এ নিউ লাইট অন ইট। মানে ধরো তুমি কোন একটা প্রবলেম র্যান্ডমলি চুজ করতে পারো না, যে আচ্ছা এটা মনে হচ্ছে আমি এটা করব। এটার মধ্যে কোনো ধরো নতুন একটা ইনসাইট ডেভেলপ করতে হবে তোমায়। নতুন ইনসাইট মানে তোমার যেটা মনে হলো নর্মালি, এটা মনে হলো আমি এটা করবো, এরকম ব্যাপার না। তো এই জিনিসটা কি নতুন কোনো একটা দিক খুলে দেবে? তো এইটা কিন্তু প্রবলেম ডিফাইনের ক্ষেত্রে হেল্প হতে পারে। কন্ট্রোভার্সিয়াল প্রবলেম শুড নট বি চুজেন বাই অ্যান অ্যাভারেজ রিসার্চার। তার মানে কোনো কন্ট্রোভার্সিয়াল প্রবলেম কোন একজন অ্যাভারেজ রিসার্চার, আমাদের মধ্যে জুনিয়র রিসার্চার, তারা এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল প্রবলেম চুজ করবে না। যখন মানে ধরো যারা জুনিয়র রিসার্চার হয় তাদের ক্ষেত্রে, মানে আমরা যখন জুনিয়র রিসার্চার থেকে, সেক্ষেত্রে কি হবে, জুনিয়র মানে আমাদের জুনিয়র রিসার্চই তো আমরা করবো, সেক্ষেত্রে জুনিয়র ফার্স্ট আমাদের জুনিয়র রিসার্চার হবে, তারপর আমরা সিনিয়র রিসার্চার, তারপরে আমরা যখন আফটার কমপ্লিটেড পিএইচডি দেন ইউ ক্যান ডু দ্য ফুল ফ্লেজ রিসার্চ, তারপরে তুমি ফুল ফ্লেজ রিসার্চ করতে পারো। বাট আদারওয়াইজ এখন তুমি রিসার্চ শিখবে বলতে পারো। তো সেক্ষেত্রে তোমার কোনো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট চুজ করাটা মানে তোমার জন্য একটা রিস্ক হয়ে যাবে, কারণ তুমি ডেফিনেটলি ফার্স্ট তুমি রিসার্চ করছো, তো সেক্ষেত্রে তুমি এখানে একটু বলতে পারো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট এগিয়ে যাবে। টু ন্যারো অর টু ভার্গ প্রবলেম শুড বি অ্যাভয়েডেড। ঠিক আছে, খুব ছোট বা খুব বড় প্রবলেমে অ্যাভয়েড করতে হবে তোমায়। The subject selected for research should be familiar and feasible so that related material are within one's reach. তার মানে ধরো তুমি যে সাবজেক্টের উপর রিসার্চ, দ্য সাবজেক্ট সিলেক্টেড ফর দ্য রিসার্চ শুড বি ফ্যামিলিয়ার অ্যান্ড ফিজিবল, মানে যেটা করার যোগ্য, এইরকম তুমি সাবজেক্ট নেবে। সাপোজ আমি ধরো রিসার্চ করতে চাইছি এমন একটা পপুলেশনের উপর, যেই পপুলেশনটা আমাদের ইন্ডিয়াতেই নেই, তাহলে ডেফিনেটলি আমার রিসার্চ করা বা তোমার তুমি ধরো সেই সেই পপুলেশনের উপর রিসার্চ করা তোমার পক্ষে পসিবল নয়। The importance of the subject, qualification and training of the researcher, time factor, cost, such factors should be considered. Importance of the subject, সাবজেক্টের ইম্পর্টেন্স কতটা, কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং অফ দ্য রিসার্চারের কোয়ালিফিকেশন, ট্রেনিং, টাইম, এই জিনিসগুলো অনেক কিছু মানে ডিপেন্ড করে একটা রিসার্চ প্রবলেম তৈরি করতে গেলে বা রিসার্চ প্রবলেম তুমি একটা ডিফাইন করতে গেলে। তুমি র্যান্ডমলি কোন একটা টপিক চুজ করতে পারবে না, তোমায় দেখতে হবে ফার্স্ট, তোমায় দেখতে হবে টপিকটা কি ডিফারেন্ট কিনা বা কোনো একটা নতুন দিক খুলে দিচ্ছে কিনা। সেকেন্ড, দেখতে হবে যে টপিকটা কন্ট্রোভার্সিয়াল যেন না হয়। থার্ড, দেখতে হবে টপিকটা খুব শর্ট বা খুব লং যেন না হয়। ফোর্থ, দেখতে হবে যে দ্য সাবজেক্ট ইউ সিলেক্টেড শুড বি ফ্যামিলিয়ার অ্যান্ড ফিজিবল, মানে ধরো তুমি যে পপুলেশনের উপর রিসার্চ করো সেটা যেন শুড বি ফ্যামিলিয়ার অ্যান্ড ফিজিবল। ধরো সাপোজ তুমি এথনোগ্রাফি রিসার্চ করছো, কিন্তু তুমি একটা উপজাতি বা কোনো একটা জনজাতির উপর করছো, আহ, আন্দামান নিকোবরে তুমি ধরো কোনো পপুলেশন উপর করছো, তুমি তাদের ল্যাঙ্গুয়েজই জানো না, তুমি তো ফ্যামিলিয়ার নাও সেটার সাথে, তো সেক্ষেত্রে তোমার ডেটা কালেকশন অনেক প্রবলেম হবে। তারপরে ধরো রিসার্চারের কোয়ালিফিকেশন, টাইম, কস্ট, এই জিনিসগুলো কনসিডার করে আমাকে রিসার্চ প্রবলেমটা ডিফাইন করতে হবে বা প্রবলেমটাকে সিলেক্ট করতে হবে। বোঝা গেল? কারোর কোনো ডাউটস আছে? প্রবলেম আইডেন্টিফাইং এন্ড ডিফাইন দ্য রিসার্চ প্রবলেমে কারোর কোনো ডাউটস নেই তো? ওকে, এইবার আমাকে
ধরো এইখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, ধরো তোমায় বলে দেবে যে আইডেন্টিফাইড দ্য পয়েন্ট মাস্ট বি কিপ ইন মাইন্ড বিফোর সিলেক্টিং দ্য প্রবলেম, বিফোর সিলেক্টিং দ্য রিসার্চ প্রবলেম। তো এখানে এরকম তোমায় বলে দেবে যে কোনগুলো হবে, এ বি সি না বি সি ডি, এরকম তোমায় অপশন দিয়ে দেবে, তোমায় চুজ করতে হবে যে কোন তিনটে হবে বা কোন চারটে হবে। নেক্সট, টেকনিক ইনভলভ ইন ডিফাইনিং দ্য প্রবলেম। কোন কোন টেকনিক এর মধ্যে ইনভলভ হবে, তো ডিফাইনিং দ্য প্রবলেম, what does it mean to definition of a problem? The answer is one wants to state the problem along with the bounds within which it is studied. তার মানে আমি একটা প্রবলেমকে ডিফাইন করবো, মানে ধরো সাপোজ আমি বলছি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, আমি ধরো একটা রিসার্চ করছি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের স্ট্রেস লেভেল, বা হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য স্ট্রেস অফ দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টদের স্ট্রেসের কারণ কি। তো সেক্ষেত্রে আমি এখানে যে প্রবলেমটা পুরোপুরি ডিফাইন করলাম, এই প্রবলেমটা কিন্তু আমার একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিল যে এর বাইরে আমি কিন্তু যাব না। মানে আমি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের নেব, তাদের স্ট্রেস লেভেলই চেক করব। বোঝা গেল? তার মানে প্রবলেম ডিফাইন, এই প্রবলেম মানে তুমি একটা বাউন্ডারি সেট করে দিচ্ছ, তুমি এর ভেতরেই থাকবে। ফর্মুলেট এ রিসার্চ কোয়েশ্চেন। নেক্সট, তো ডিফাইনিং, formulate the research question. First, selecting a research area. Hmm. Hmm. Formulate of the research question. Step 1, তাহলে আমাকে রিসার্চ কোয়েশ্চেন যদি আমার ফর্মুলেট করতে হয়, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হবে? সিলেক্টিং দ্য রিসার্চ এরিয়া। আগে আমার রিসার্চ এরিয়াটা সিলেক্ট করতে হবে, কোন এরিয়ার উপর আমি রিসার্চ করব। ফর্মুলেটিং দ্য রিসার্চ প্রবলেম বিগিন উইথ সিলেক্টিং এ ব্রড রিসার্চ টপিক ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, লিটারেচার, প্রিভিয়াস রিসার্চ থিওরিজ ইন হুইচ রিসার্চার ইজ ইন্টারেস্টেড। মানে তোমার রিসার্চের টপিক, তোমার রিসার্চের এরিয়া কি হবে। ধরো আমি যে বললাম আমি স্ট্রেস লেভেল ম্যানেজমেন্টের উপর রিসার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমার রিসার্চ এরিয়াটা বলতে পারো স্ট্রেস বা কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা আমার রিসার্চ এরিয়া। ওকে, নেক্সট হচ্ছে স্টেপ 2, ডিসেট বোর্ড, হ্যাঁ, ডিসেট ব্রড এরিয়াস ইনটু সাব এরিয়াস। তারপরে হচ্ছে তোমাকে এই যে ব্রড এরিয়াগুলোকে সাব এরিয়া ডিফাইন করতে হবে। The subject area chosen by the researcher may be broad in case need to be dissect into small areas or topic. তারপরে আমি এই ব্রড সাব এরিয়াটাকে, ধরো স্ট্রেস লেভেল, স্ট্রেসটাকে আমি বিভিন্ন ছোট ছোট স্মল স্মল স্টেপে ভাগ করে নেব। যে ধরো তার স্ট্রেস লেভেল কি কি জায়গা থেকে হতে পারে, সাপোজ পড়াশোনার কেরিয়ারের স্ট্রেস, না ফ্যামিলি থেকে কোনো স্ট্রেস বা সোশিও ইকোনমিক কোনো স্ট্রেস হতে পারে, না ইউনিভার্সিটি বা কলেজের এনভায়রনমেন্টাল কোনো স্ট্রেস, এইভাবে আমি ভাগ করে নেবো বলতে পারো। ঠিক আছে, সাব মানে এক একটা করে সাব টপিক বানিয়ে নেবো বা সাব পয়েন্ট করে নেওয়া যায় যেটাকে বলে। নেক্সট হচ্ছে ফোকাস অন সিলেক্টিং দ্য এরিয়া অফ ইন্টারেস্ট। নেক্সট আমাকে আরো আরো এটাকে ডিফাইন করে, ফোকাস অন অ্যান্ড সিলেক্টিং অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট। In this step, the researcher may choose one or two areas of interest because it is not possible to study many areas together. সমস্ত এরিয়া স্ট্রেস লেভেল আমি টুগেদার একসাথে করতে পারবো না। ধরো আমি কোনো পার্টিকুলার এরিয়া, ধরো আমি বলবো একাডেমিক স্ট্রেসের উপরই হয়তো করতে পারি। হুম, তার মানে আমাকে নিজের ইন্টারেস্ট এরিয়াটা খুঁজতে হবে। Okay, because it is not possible to study many areas together, and research sub areas in which researchers do not have any interest are sequentially focused on area you are passionate about. So এই যে red sub area in which a researcher do not have any interest and subsequently focus on area you are possible about. তার মানে ধরো তুমি যে এই যে সাব এরিয়া করে ভাগ ভাগ করে নিলে, যে তুমি কোন এরিয়ার স্ট্রেস লেভেলটা দেখতে চাইছো তাদের,
বা কোন এরিয়ার স্ট্রেসটা তাদের একাডেমিক স্ট্রেস। ধরো দেখতে পাচ্ছ যে স্টুডেন্টদের, গ্রাজুয়েশন স্টুডেন্টদের তুমি একাডেমিক স্ট্রেসের উপর কাজ করবে, ডেফিনেটলি অনেক রকম স্ট্রেস লেভেল থাকতে পারে বা অনেক জায়গা থেকে স্ট্রেস ক্রিয়েট হতে পারে, বাট তুমি একাডেমিক স্ট্রেস সেটার উপর তুমি কাজ করবে, মানে তুমি রিসার্চটাকে আরো স্পেসিফিক করে দিলে। Next, identifying the gap and raising research question. Within an area, list all the question that researcher want to find to answer. Then তোমাকে গ্যাপ আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, উইদিন অ্যান এরিয়া এবার তোমার রিসার্চ কোয়েশ্চেন আসবে তোমার। নেক্সট, 5 step formulation of broad objective. Out of the objectives grow out of the questions. ঠিক আছে, রিসার্চ কোয়েশ্চেনের থেকে রিসার্চ অবজেক্টিভ আসবে। যদি বা মানে তুমি যখন রিসার্চ প্রপোজাল লিখবে, আগে তোমার রিসার্চ এইমস দিতে হবে, তারপর রিসার্চ এইমস এর পর রিসার্চ অবজেক্টিভ আসবে, তারপর রিসার্চ কোয়েশ্চেন আসে। নেক্সট, অ্যাসেসিং অ্যান্ড রিভিউইং অবজেক্টিভস. As a researcher, narrow the research problem and specific identification of the study population is crucial in order to select the appropriate respondent. তার মানে অ্যাসেসিং এন্ড রিভিউইং দ্য অবজেক্টিভ, এরপর তোমাকে কি করতে হবে, প্রবলেমটাকে আরো স্পেসিফিক করতে হবে এবং তোমাকে এই জিনিসটা অ্যাসেস করতে হবে যে তুমি যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছো সেটা কি, সেটা অ্যাকচুয়ালি কতটা পসিবল রিসার্চ করা, বা সেই প্রবলেমের উপর কতটা তুমি রিসার্চ কিভাবে এগোবে, তো এই জিনিসগুলো তোমায় অ্যাসেস করতে হবে, রিভিউইং দ্য অবজেক্টিভস। তো বোঝা গেল কিভাবে এই স্টেপস গুলো, 6টা স্টেপস। রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেশনের 6টা স্টেপ। ফার্স্ট আমাকে এরিয়া ডিফাইন করতে হবে, দেন এরিয়াটাকে সাব এরিয়া ডিফাইন করতে হবে, এরিয়াটাকে আমি সাব এরিয়ায় ভাগ করব। ফার্স্ট ডিফাইনিং দ্য রিসার্চ এরিয়া, দেন এরিয়াটাকে আমি সাব এরিয়ায় ভাগ করব, ছোট ছোট সাব এরিয়া। নেক্সট, ফোকাস অন ইউর এরিয়া অফ ইন্টারেস্ট, তারপরে আমি আমার নিজের ইন্টারেস্ট এরিয়ার উপর ফোকাস করব। দেন আমার ইন্টারেস্ট এরিয়ার উপর ফোকাস করার পর আমি আইডেন্টিফাইং দ্য গ্যাপ, আমি গ্যাপ ডিসাইড করে নেবো যে এইখানে এই গ্যাপটা রয়েছে। গ্যাপ, রিসার্চ গ্যাপ মানে বুঝতে পারছো তো, যে ধরো এই স্ট্রেস, ধরো আমি বললাম যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের একাডেমিক স্ট্রেস লেভেলে কোন কোন রিসার্চ গুলো হয়েছে, এবং এই একাডেমিক স্ট্রেস এটার উপর যখন আমি রিসার্চ করতে যাচ্ছি সেক্ষেত্রে কোন জায়গাটা রিসার্চ এখনো হয়নি সেটা আমার ডিফাইন করতে, মানে সেটা আমি যেটা থ্রু ডিসাইন করবো সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ বলে। নেক্সট, অ্যাসেসিং অ্যান্ড রিভিউইং দ্য অবজেক্টিভ। নেক্সট স্টেপ হবে আমি যে অবজেক্টিভ গুলো ডিসাইড করেছি সেইগুলোকে আমি অ্যাসেস করব, মূল্যায়ন করব। বোঝা গেল 6টা স্টেপ। সরি আর একটা স্টেপ মিস হয়ে গেছে, সরি। আইডেন্টিফাইং দ্য গ্যাপ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন, দেখ ফর্মুলেটেড এট ব্রড অবজেক্টিভ। তারপর আমি অবজেক্টিভ গুলোকে ব্রড অবজেক্টিভ ডিফাইন করবো, ব্রড অবজেক্টিভ তৈরি করব। নেক্সট স্টেপ হবে অবজেক্টিভ গুলোকে আমি অ্যাসেস করব। বোঝা গেল সবার? স্টেপস, রিসার্চ ফর্মুলেশন অফ রিসার্চ কোয়েশ্চেন আমরা কিভাবে তৈরি করি। হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, বোঝা গেল সবার? ক্লিয়ার হয়েছে? এইবার আমি দেখবো যে মেন কনসিডারেশন ইন সিলেক্টিং এ রিসার্চ প্রবলেম। তো রিসার্চ প্রবলেম সিলেক্ট করার জন্য আমাকে কোন কোন জিনিসগুলো কনসিডার, মানে কোন কোন জায়গাগুলো আমার কনসিডারেশন আসবে। আন্ডার দ্য ইন্টারেস্ট, ফার্স্ট ওয়ান ইন্টারেস্ট, সেকেন্ড ম্যানেজেবল ম্যাগনিটিউড, concept measurement, level of expertise, relevance, ability of data and ethics issues। তার মানে ধরো আমি একটা প্রবলেম বা এরিয়া ডিফাইন করার পর বলছে, এখানে বলছে ইউ ক্যান ফাইন্ড ইননাম্বারেবল রিসার্চ প্রবলেম ইন ইউর এরিয়া, অবভিয়াসলি ইউ ক্যান নট স্টাডি দ্য অল প্রবলেম। তুমি তোমার রিসার্চ এরিয়াতে অনেক প্রবলেম দেখতে পাবে, কিন্তু তুমি সমস্ত প্রবলেম গুলোকে ডিফাইন করতে পারবে না। তোমার ইন্টারেস্ট কোনটা বা ম্যানেজেবল কোনটা তোমার পক্ষে ম্যানেজ হবে করা, কনসেপ্ট মেজারমেন্ট কোন কনসেপ্টটা তুমি মেজার করতে পারবে, লেভেল অফ এক্সপার্টাইজ কোনটা করার ক্ষেত্রে তোমার এক্সপার্টাইজ আছে বা তুমি এটা তোমার পক্ষে এটা পসিবল বলতে পারো, রেলিভেন্স কোনটা যথার্থতা আছে, মানে এটা কতটা তুমি যেটা করবে সেটা রেলিভেন্স কতটা। নেক্সট হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ডেটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে
যখন আমরা রিসার্চ প্রপোজাল তৈরি করি বা রিসার্চ এরিয়ার উপর কাজ করি, তখন কিন্তু ডেটা অ্যাভেলেবিলিটিটা মেইন ইম্পর্টেন্ট। আমি কোন পপুলেশনের উপর রিসার্চ করতে চাইছি, এমন কোন পপুলেশনের উপর আমি রিসার্চ করতে চাইছি যে ডেটা, কারণ ডেটা কালেকশন সব থেকে ডিফিকাল্ট স্টেপ রিসার্চের। ডেটা কালেকশনের আগে পরের স্টেপ গুলো তোমার, এগুলো ডিপেন্ড করবে তোমার উপর, বাট ডেটা কালেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য অ্যাভেলেবিলিটি অফ ডেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর নেক্সট হচ্ছে এথিক্যাল ইস্যুস। কোন কোন এথিক্যাল ইস্যুস গুলো হতে পারে? ধরো তুমি কোনো একটা স্পেশাল পপুলেশনের উপর রিসার্চ করছো, সেক্ষেত্রে তোমার অনেক এথিক্যাল ইস্যুস আসতে পারে। স্পেশাল পপুলেশন মানে তুমি ধরো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির উপর রিসার্চ করছো, তাহলে কিন্তু তোমার অনেক এথিক্যাল ইস্যুস আসবে। তুমি মানে এক্ষেত্রে রিসার্চ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বোঝা গেল স্টেপস 1।